নমস্কার, আমি অনামিকা সরকার, প্রভাষক রসায়ন, পাগলা প্রিন্সিপাল কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা সকলেই মনোযোগ দিয়ে শুনবে। এই অধ্যায়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের দুটো সূত্র সম্পর্কে বলব। জি, পর্যায় সারণীর উপর পরীক্ষা করে প্রথমে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ 1869 সালে সকল মৌলের ধর্ম বিশ্লেষণ করে একটা পর্যায় সূত্র প্রদান করেন, যেটি হলো মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তিনি প্রথমে যে সূত্রটা আবিষ্কার করেন সেই সূত্রটা ছিল মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর, প্রথমে ভর বৃদ্ধির সাথে সাথে সেটা পর্যায়ক্রমে আবর্তিত হয়। কিন্তু মেন্ডেলিভের পর্যায়ের সাথে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। এই ত্রুটিটি ব্রিটিশ বিজ্ঞানী 1913 খ্রিস্টাব্দে বা 13 সালে ব্রিটিশ বিজ্ঞানী হেনরি জে মোসলে এই পারমাণবিক ভরের পরিবর্তে, আগে ছিল পারমাণবিক ভর, এই পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পরপর সাজিয়ে একটা সূত্র আবিষ্কার করেন। সেই সূত্রটা হচ্ছে যে পর্যায় সূত্রের আধুনিক পর্যায় সূত্র নামে পরিচিত। সূত্রটি হলো মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। এটা হচ্ছে যে প্রথমে হাইড্রোজেন কি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে যে 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, মানে একটার পর একটা এইভাবে মৌলগুলোকে তার পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে প্রথম সূত্রটা ছিল যেটা মেন্ডেলিভ দেন, সেই সূত্রটা ছিল হচ্ছে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কিন্তু দেখা গেল যে একটা মৌলের ভর প্রায় কাছাকাছি, এইটাতে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। সেজন্য পরে মোসলে এটাকে আধুনিক পর্যায় সূত্র নামে একটা সূত্র আবিষ্কার করেন। সেটা সূত্র ছিল যে পারমাণবিক মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। তাহলে তোমরা সকলেই কি পর্যায় চারটা দেখছো যে আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীটা হচ্ছে যে এরকম, দেখো এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। এখানে আমরা যে মৌলসমূহের শ্রেণী বিভাগ করবো। মৌলসমূহের শ্রেণী বিভাগকে প্রধানত আমরা কি পি ব্লক, এস ব্লক, এই 1 এ 2 এ এই দুটো হচ্ছে এস ব্লক, এটা তারপর এই 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে পি ব্লক, তারপর 3 থেকে 12 পর্যন্ত হচ্ছে ডি ব্লক, আর শেষে দুইটা ল্যান্থানের সারি আর একটিনের সারি, এই দুটো হচ্ছে যে এফ ব্লক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে ব্লকের ভিত্তিতে মৌলসমূহকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এস ব্লক, এটা এস ব্লক, এটা হচ্ছে যে পি ব্লক, এটা হচ্ছে যে ডি ব্লক, এই যে মাঝখানে 13 থেকে 3 থেকে 12 পর্যন্ত এটা হচ্ছে যে ডি ব্লক, আর নিচে এটা হচ্ছে এফ ব্লক। তাহলে এখন আমরা কিভাবে মৌলসমূহকে চিনব? তাহলে পরমাণু সর্বস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী, তোমাদের তো আগেই আমি ইলেকট্রন বিন্যাস শিখিয়েছি যে পরমাণু সর্বস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌলসমূহের শ্রেণীকরণকে ব্লক ভিত্তিক বিভাগ বলে। তাহলে ব্লক ভিত্তিক বিভাগ বলে পরিগণিত করা হয় বা ব্লক ভিত্তিক বিভাগ বলে চিহ্নিত করা হয়। তাহলে পরমাণু সর্বস্থ স্তরে ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করবে এবং তার উপর ভিত্তি করে মৌলসমূহকে 4টি ব্লকে ভাগ করা হয়। একটা হচ্ছে যে এস ব্লক, তাহলে একটা হচ্ছে এস ব্লক, একটা পি ব্লক, তারপরে ডি ব্লক, আর একটা এফ ব্লক। তাহলে মৌলসমূহকে আমরা এই 4 ভাগে ভাগ করি, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক। তাহলে এস ব্লক মৌল কি বলে, কাকে বলে? ধরলাম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11।
তাহলে 1s2 2s2 2p 6 3s1, তাহলে এর সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করলো। এখানে এর সংখ্যা কত? আমরা এখানে যে একটা ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ n এর মান কত? n এর মান হচ্ছে 1 2, n সমান 1 2 3, তাহলে n এর মান হচ্ছে 3। এর 3 টা হচ্ছে যে কত পর্যায়ে, মানে n এর মানের উপর নির্ভর করে পর্যায়। তাহলে n সমান 3, তাহলে এটা তৃতীয় পর্যায়। তাহলে আর এখানে s এর উপর কয়টা ইলেকট্রন আছে? যতটা ইলেকট্রন থাকবে তত নাম্বার গ্রুপে এর অবস্থান হবে। তাহলে সোডিয়াম মৌলটি তৃতীয় পর্যায়ে, তাহলে 1 নং গ্রুপে এর অবস্থান। সোডিয়াম মৌলটি তৃতীয় পর্যায়ে 1 নং গ্রুপে অবস্থান। যেমন আরেকটা দেখি, লিথিয়াম কত? লিথিয়াম হচ্ছে 3, তাহলে 1s2 2s1, তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 2, n এর মান 2, তাহলে লিথিয়ামের অবস্থান পর্যায়সারণে দ্বিতীয় পর্যায়ে। আর s এর ইলেকট্রন সংখ্যা কয়টা? s এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা, তাহলে এর কত নম্বর গ্রুপে? 1 নম্বর গ্রুপে। তাহলে একটা ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বুঝতে পারবো মৌলটা কোন গ্রুপে এবং কোন পর্যায়ে অবস্থান করছে। তাহলে এখান থেকে আমরা s ব্লকের সংজ্ঞাটাও, s ব্লক মৌলের সংজ্ঞাটাও নিতে পারি। তাহলে সংজ্ঞাটা হচ্ছে যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে প্রবেশ করে তাকে s ব্লক মৌল বলা হয়। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা s কি? s ব্লকে বা s অরবিটালে প্রবেশ করছে। যেসব মৌলের পরমাণুর সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করে তাদেরকে s ব্লক মৌল বলা হয়। এর সর্বশেষ ইলেকট্রনিক গঠন হচ্ছে ns1 বা ns1 ns2। তাহলে যদি s এর ইলেকট্রন সংখ্যা 1 হয় তাহলে এটা 1a গ্রুপে বা 1 গ্রুপে, আর ইলেকট্রন সংখ্যা যদি 2টা হয় তখন 2 গ্রুপে বা 2a গ্রুপে, 1a গ্রুপে 2a গ্রুপে অবস্থান করে। তাহলে আমরা এখান থেকে একটা s ব্লকের সংজ্ঞা জানতে পারলাম এবং পর্যায়সারণীতে একটা মৌলের কত পর্যায় এবং কোন গ্রুপে অবস্থান সেটাও ইলেকট্রন বিন্যাস দিকে জানতে পারবো। তাহলে এর সর্বশেষ ইলেকট্রনিক গঠন হচ্ছে ns1 ns2। তাহলে পর্যায়সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর অন্তর্ভুক্ত 13টি মৌল এবং হিলিয়াম সহ মোট 14টি মৌল হচ্ছে s ব্লকের। s ব্লকের মৌল সংখ্যা কয়টি? 14টি। s ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 14টি। তার মধ্যে হিলিয়ামের অবস্থান কি? গ্রুপ 18তে। হিলিয়ামের অবস্থান গ্রুপ 18তে, এটা নিষ্ক্রিয় মৌল বলে এর অবস্থান গ্রুপ 18তে। এখন এর মধ্যে গ্রুপ 1 হচ্ছে যাকে আমরা কি ক্ষার ধাতু বলি। গ্রুপ 1 এর মৌলসমূহকে বলা হয় ক্ষার ধাতু। আর গ্রুপ 2 এর মৌলসমূহ হিলিয়াম ব্যতীত বাকিগুলো হচ্ছে মৃৎক্ষার। তাহলে গ্রুপ 1 এর মৌলসমূহকে বলবো ক্ষার ধাতু, আর গ্রুপ 2 এর মৌলসমূহকে বলবো মৃৎক্ষার। তাহলে আমরা s ব্লক মৌল সম্পর্কে জানতে পারলাম। এরপর আসবো p ব্লক মৌল। তাহলে এরপরে p ব্লক মৌল একটা উদাহরণ দিচ্ছি, যেমন নাইট্রোজেন কত? 7, 1s2 2s2 2p3। তাহলে n এর মান হচ্ছে 2, তাহলে নাইট্রোজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে মৌল। আর এর সর্বশেষ এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা হচ্ছে যখন কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনিক p অরবিটালে প্রবেশ করে তখন এর সাথে আমরা এই ইলেকট্রনের সঙ্গে আমরা 10 যোগ করব, তাহলে এখানে হচ্ছে 13। তাহলে এটা হচ্ছে গ্রুপ 13 এর মৌল। তাহলে p ব্লক মৌলের সংজ্ঞা কি? যেসব
মৌলের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে পি মূলক মৌল বলে। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা পি মূলক মৌল বলি। তাহলে পয়দা সারণীটি একটু আগে দেখিয়েছিলাম। পয়দা সারণী গ্রুপ 13 থেকে 18, গ্রুপ 13 থেকে 18 হচ্ছে পি মূলক মৌলগুলো। এই 13 থেকে 18 পি মূলক মৌলগুলো অবস্থিত। তার মধ্যে 17 নং গ্রুপ হচ্ছে হ্যালোজেন, এবং 18 নং গ্রুপ হচ্ছে নিষ্ক্রিয় মৌল। 17 নং হচ্ছে হ্যালোজেন মৌলগুলো, 18 নম্বর গ্রুপে হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলো। এর মধ্যে হিলিয়াম তো গ্রুপ 2 এর হিলিয়াম ছাড়া। হিলিয়াম হচ্ছে যে কি এস মূলক মৌল, হিলিয়াম পি মূলক মৌল নয়। তাহলে হিলিয়াম ব্যতীত বাকি কি 36টি মৌল হচ্ছে পি মূলক মৌল। তাহলে এখানে মৌলের সংখ্যা হচ্ছে পি মূলক মৌলের সংখ্যা হচ্ছে 36টি। 63 পি মূলক মৌলের সংখ্যা হচ্ছে 63। তাহলে আমরা এখন পি মূলক মৌল সম্পর্কে বলতে পারবো। যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে পি মূলক মৌল বলা হয়। পি মূলক মৌল হচ্ছে কি 13 থেকে 18 পর্যন্ত গ্রুপে যে সমস্ত মৌল এগুলো হচ্ছে পি মূলক মৌল। তার মধ্যে 17 হচ্ছে হ্যালোজেন আর 18 হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এর মধ্যে পি মূলক মৌলের সংখ্যা হচ্ছে 36টি। এর ইলেকট্রনিক বিন্যাস NS1 হতে NS2, তারপর NP6, NS1 হতে NP6। এটা হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস। এরপর আসি ডি মূলক মৌল। ডি মূলক মৌলের একটা উদাহরণ দেই আগে। ধরলাম স্ক্যান্ডিয়াম কত 21, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এরপর আসি 4s2, তারপর 3d1। তাহলে এখান থেকে আমরা তাহলে আগের মতোই যেসব মৌলে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি সর্ববহিস্থ স্তরের পূর্ববর্তী স্তরে ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি মূলক মৌল বলা হয়। সর্ববহিস্থ স্তর কি ছিল 4s2, সর্ববহিস্থ স্তর 4s2, সর্ববহিস্থ স্তরের পূর্ববর্তী স্তরে ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি মূলক মৌল বলা হয়। সংজ্ঞাটা আরেকবার খেয়াল করো। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি সর্ববহিস্থ স্তরের পূর্ববর্তী স্তরে ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি মূলক মৌল বলা হয়। ডি মূলক মৌল হচ্ছে যে পর্যায় সারণীর চতুর্থ পর্যায় থেকে সপ্তম পর্যায় পর্যন্ত ডি মূলক মৌল। আর গ্রুপ হচ্ছে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌলগুলোই হচ্ছে ডি মূলক মৌল। এদের ইলেকট্রনের কাঠামো হচ্ছে n-1, তারপর হচ্ছে D1 থেকে 9 পর্যন্ত, তারপর NS12 বা NS212। এটা হচ্ছে এর ইলেকট্রন কাঠামো। চতুর্থ পর্যায় মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত।
এটা চতুর্থ পর্যায়ের মৌল। তারপর চতুর্থ পঞ্চম পর্যায়ে ইটিএম থেকে ক্যাডমিয়াম, তারপর হচ্ছে যে ষষ্ঠ পর্যায়ে কি ল্যান্থানাম থেকে হাফনিয়াম, আর সপ্তম পর্যায়ে হচ্ছে অ্যাক্টিনিয়াম থেকে থ্রিয়াম। এগুলো হচ্ছে সব ডি ব্লক মৌল। তাহলে বুঝতে পারছো ডি ব্লক মৌল কোনগুলো। ডি ব্লক মৌল সম্পর্কে পরে আরো বিশদ আলোচনা করব। এরপর এফ ব্লক মৌল। এফ ব্লক মৌল কাকে বলে? এফ ব্লক মৌল হচ্ছে যে ওই একইভাবে যেসব মৌলের পরমাণুর সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে তাদেরকে এফ ব্লক মৌল বলা হয়। ষষ্ঠ পর্যায়ে যখন 4s অরবিটাল পরমাণু ইলেকট্রন প্রবেশ করে তখন সেসব মৌলকে কি ল্যান্থানেট সিরিজ, আর ল্যান্থানেট সিরিজের পরবর্তী 14টি মৌল এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27টি। তাহলে এটাকে তোমাদেরকে আমি যে পর্যায় সারণী দেখালাম, পর্যায় সারণীর সর্বশেষ পর্যায় সারণীর সবশেষ যে গ্রুপ দুটো আছে, এই দুটোই হচ্ছে এফ ব্লক মৌল, ল্যান্থানেট সারি আর অ্যাক্টিনেট সারি। এই দুটো সারি হচ্ছে এফ ব্লক মৌল। এখানে 27টা মৌল আছে, 27টি মৌল হচ্ছে এফ ব্লক মৌল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা পর্যায় সারণী থেকে মৌলগুলোর পর্যায় সারণীকে প্রায় কয় ভাগে ভাগ করা হয়েছে? একটা এইচ ব্লক, একটা পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এখানে মৌল এই ব্লকগুলোর সংজ্ঞা এখান থেকে সাধারণ একটা ধারণা তোমাদেরকে দিলাম আজকে। এরপরে এ সম্পর্কে বিশদ আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।